খুব ভালো লাগছে এবং খুব ভালো লাগে যখন মানুষের স্বপ্ন সামনে পূরণ হতে মানুষ দেখে। কারণ মানুষ নিজের স্বপ্ন নিজে পূরণ করতে পারে না, অন্যের স্বপ্ন পূরণ করতে করতে মানুষের দিন চলে যায়। আজকে যারা এখানে উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এসেছেন এবং তাদের বাড়ি থেকে তাদের পেরেন্টস, তাদের বাবা মা এসেছেন আজকে। ভাবুন, সন্তান যখন স্টেজের উপরে দাঁড়িয়ে থাকে তখন বাবা মা হিসেবে ওই চেয়ারে বসে দেখতে কেমন লাগে যে আমার সন্তান এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। শুধু 9 মাস আগে একটা সিদ্ধান্ত নিয়েছিল তারা, আমাদের 9 মাস 10 দিনে একটা নতুন বাচ্চা পৃথিবীর আলো দেখে। আর ফিওনা হারবালে, ফিওনা একাডেমিতে 9 মাস 10 দিনে একজন স্টুডেন্ট নিউট্রিশনিস্ট হয়ে সমাজের বুকে প্রতিষ্ঠা লাভ করে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অনেক দূর দূর থেকে এসেছেন আজকে এই প্রোগ্রামটাকে সফল করার জন্য। আপনাদের প্রত্যেকের সহযোগিতা, তার সঙ্গে সঙ্গে আমাদের রঞ্জিত, প্রদীপ, সুভাষজি, তাদের যে সমস্ত টিম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের উপস্থিতি, আপনাদের যোগদান, আপনাদের ভালোবাসা, তার যে ফলাফল আজকে আমরা এই মঞ্চে বা এখানে আমরা কলা মন্দিরে দেখতে পাচ্ছি। আজকের যে অনুষ্ঠান আমরা দেখতে পেলাম এবং যেভাবে আমরা সফল করলাম, ঠিক 15ই আগস্ট আমরা আরেকটা প্রোগ্রাম, নেক্সট কনভোকেশন প্রোগ্রাম আমাদের হবে 15ই আগস্ট, এর থেকে আরও অনেক মানুষজনকে নিয়ে। সো আজকের এই অনুষ্ঠান যারা ডিজিটালি বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কলকাতার বাইরে, তাদের প্রত্যেকের কাছে অ্যাজ এ নিউট্রিশনিস্ট আমার কিছু অনুভব আমি বলতে পারি। এবং আপনারাও নিশ্চয়ই আশা করবেন যে আমার কিছু অনুভব, আপনারা পড়াশুনো করেছেন, আপনাদের একটা অনুভব হয়েছে। কিন্তু আমার অনুভবটা কি? আমার অনুভবটা হচ্ছে আমরা পৃথিবীতে দুই পৃথিবীতে বাস করি, দুটো পৃথিবী। আপনারা হয়তো বুঝতে পারেননি, হয়তো বা বুঝতে পারছেন না। আমি একটু যদি বুঝিয়ে বলি, একটা মানুষের তৈরি করা পৃথিবী আর একটা প্রকৃতির তৈরি করা পৃথিবী। যেদিন আমরা পৃথিবীতে আসিনি সেদিনও প্রকৃতির পৃথিবী ছিল। গাছ বড় হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে, পাখি ঘুরে বেরিয়েছে, জলে মাছ খেলা করেছে, সূর্য উঠেছে, জোয়ার ভাটা হয়েছে, শীত গ্রীষ্ম বর্ষা এসেছে। আমি নেই, তাও কিন্তু প্রকৃতির এই অবস্থা ছিল। আমরা এসেছি, আমরা এসে ঘর বাড়ি, জামা কাপড়, আমাদের জীবনের বহু জিনিসপত্র আমরা বানিয়েছি। গাড়ি, মোবাইল ফোন, আজকে এই যে মাইক্রোফোনে কথা বলছি, এই যে আমরা কাপড় জামা পরে আছি, চোখে চশমা, গায়ে পারফিউম, লিপস্টিক, পাউডার, এগুলো সব মানুষের তৈরি করা পৃথিবী। এই মানুষের তৈরি করা পৃথিবীতে আমরা কখন ধীরে 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 মানুষের পৃথিবীতে বসবাস শুরু করেছি আমরা ভুলে গেছি। আপনার লিপস্টিক আপনার মানিব্যাগে আছে, এটা আপনার কন্ট্রোলে। আপনার মোবাইল ফোন পকেটে রাখা আছে, এটা আপনার কন্ট্রোলে। কিন্তু আপনার জীবন, সেটা কিন্তু আপনার কন্ট্রোলে নয়, আমাদের সরকারের কন্ট্রোলে নেই। কার কন্ট্রোলে আছে? প্রকৃতির কন্ট্রোলে। সুতরাং মানুষ যদি মানুষের তৈরি করা সমাজ দিয়ে নিজেদের প্রাণটাকে কন্ট্রোল করতে চায়, তাহলে তার থেকে বোকা আর কেউ নেই। কারণ চোখের সামনে আমরা যে করোনা, যে কাল বা করোনা সময় গেল, সেখানে আমরা কি দেখলাম? যারা বেশি বেশি বুদ্ধিজীবী, বেশি বেশি যারা জানতো বলে দাবি করত, তারা সব থেকে বেশি অসুস্থ। কোটি কোটি মানুষ মারা গেছে বেঘরে। বরং যারা বাড়িতে ছিল, সুস্থতার জন্য হসপিটালে যায়নি, তারা বেশি বেশি করে বেঁচে গেছে। ধন্যবাদ যারা হসপিটালে যায়নি, ধন্যবাদ যারা ওষুধ খায়নি, ধন্যবাদ যারা টিকা নেয়নি, শুধুমাত্র খাবার খেয়েছে, বেঁচে আছে। তার মানে আমাদের এই যে জীবন, এই জীবন কিন্তু মানুষের তৈরি করা মন্দির মসজিদের মধ্যে নেই, মানুষের তৈরি করা ধর্মের মধ্যে নেই। আমাদের এই জীবন নির্ভর করে আছে প্রকৃতির ওপরে। সুতরাং
যখন জীবনের কথা হবে, যখন প্রাণের কথা হবে, সুস্থ থাকার কথা হবে, তখন আমাদের সরকারের কথা হবে না, আমাদের স্বামী স্ত্রীর কথা চলবে না, আমাদের শ্বশুরবাড়ি শালি জামাইবাবুর কথা চলবে না, কথা চলবে কার? প্রকৃতির। সুতরাং সেই কথা বাঁচা মানে, শুনতে পাওয়া গেল না তো? বাঁচা মানে, তার মানে বাঁচতে গেলে কাঁচা খেতে হবে। এটা আমার বক্তব্য নয়, কিন্তু প্রকৃতির বক্তব্য। কারণ প্রকৃতিকে যদি আমরা দেখি, তাহলে প্রকৃতিকে দেখতে পাবো সারা প্রকৃতিতে যত জীবজন্তু আছে তারা সবাই কিন্তু কাঁচা খাবার খেয়েই বেঁচে আছে এবং সুস্থ আছে, তাদের হসপিটাল ডাক্তার কিছুই নেই। তাহলে এটা দেখছি, এটা প্রতিদিন অনুভব করছি, কিন্তু পড়ছি না। ভাবুন কি অদ্ভুত রকমের একটা দুর্ঘটনা ঘটে চলেছে। আমরা স্কুল খুলেছি, তার নাম দিয়েছি ইউনিভার্সিটি। সেখানে মাস্টারমশাই চশমা পরে আসছেন, পড়াচ্ছেন প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস। শরীর খারাপ হলে কি খেতে হবে, কি খেতে হবে না। কেউ বলছে জোয়ান ভিজিয়ে জল খাও, রসুন থেতো করে চেটে নাও। কেউ বলছে 2 কোয়া রসুন দিয়ে মধু দিয়ে গরম জলে গার্গেল করে নাও, তাতে তোমার এই প্রবলেম ওই প্রবলেম সলভ হয়ে যাবে। তারপরে মাংস ভাত দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়ছে। সকালবেলা উঠে পাউরুটি, বিস্কিট, দুধ চা। এটাই তো আমাদের পৃথিবী, এটাই তো আমাদের সমাজ। তাহলে সেই সমাজে একটা মানুষ সুস্থ হবে কি করে? গরু সকালবেলায় ঘাস, দুপুরবেলায় ঘাস, রাত্রেবেলাও ঘাস। আর বাড়িতে যদি সকালবেলা একই খাবার, দুপুরবেলা একই খাবার হয়, আমাদের মুখ বেজার হয়ে যায়। সেই একই খাবার ভালো লাগে না। জীবন ভালো লাগা বোঝে না, জীবন বোঝে নিয়ম, সিস্টেম। আমাদের শরীর বেঁচে আছে একটা সিস্টেমে। সেই সিস্টেমটা যেদিন ফেল করে যাবে, সেদিন তুমি আমি ফেল করে যাব। তাহলে এই যে পড়াশুনোটা যেটা আমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাই, তাতে কি মূল্যায়ন? তাতে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে প্রতিদিন বেরোচ্ছে, পড়াশুনো করছে, গণ্ড মূর্খ হয়ে বাড়ি চলে যাচ্ছে একটা সার্টিফিকেটের মাদুলি তৈরি করে। সেই মাদুলি তার গলার ফাঁস আজকে। তার কারণ ভাত জোটে না, কিন্তু ডিগ্রি আছে। এরকম ডিগ্রির কোনো দাম আছে? যে ডিগ্রি ভাত দেয় না কিন্তু ডিগ্রি দেয়। সার্টিফিকেটটা ঘরে টাঙিয়ে রাখবেন, কিন্তু ঘরে ভাতের চাল নেই। তাহলে এইভাবে আজকে ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে কোটি কোটি স্টুডেন্ট তারা বেকারত্ব শিকার হচ্ছে। কারণ কি? কারণ আমাদের পঠন পাঠন প্রণালী, কারণ সবাইকে শিক্ষিত মূর্খ বানানোর একটা প্রচেষ্টা। আপনার ছেলে কি করে? গ্র্যাজুয়েট। আপনার মেয়ে কি? এমবিএ গ্র্যাজুয়েট দিয়ে কি জল ধুয়ে খাবো? খেতে হবে তো পেটে। তাহলে পেটে খেতে গেলে কি লাগবে? স্কিল। একটা গ্র্যাজুয়েট ছেলে বাড়িতে বসে আছে, একজন স্ক্রুড্রাইভার নিয়ে পৌঁছলো, হ্যালো আমার বাড়িতে লাইটটা খারাপ হয়ে গেছে। সে এসে ব্যাগ ট্যাগ নিয়ে তার ফাঁস জুড়ে দিল, সঙ্গে সঙ্গে 500 টাকা নিয়ে চলে গেল। আর আপনার গ্র্যাজুয়েট ঢ্যাঁড়স ছেলে বসে আছে আর 500 টাকা গুনে গুনে একজনকে দিচ্ছে, যে কিনা হাতে কলমে এই কাজটা শিখেছে। আমাদের সমাজে একটা ঠাকুর গড়ে যে তার যে ছেলে 10 বছর বয়সে সে বাবার সঙ্গে হাতে কলমে কাজ করতে করতে শিখে যায়। ওই পড়াশোনাটা গভর্নমেন্ট আর্ট কলেজে যে মানুষটা শেখে তাকে হাজার হাজার টাকা পড়াশোনার খরচা দিতে হয়। তারপরে 30 বছরে গিয়ে সে একটা মডেলিং তৈরি করতে পারে, স্কাল্পচার তৈরি করতে পারে। তাতে তার নাক বেঁকে যায়, চোখ বেঁকে যায়, এবং সে ওই কাজ করে পেট ভরাতে পারে না। কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটা কে মেনেছে? আপনি, আমি, আমার বাড়ির লোক। ভাবুন, বাড়িতে বাড়িতে আমরা একটা হঠাৎ ফানুস সোসাইটিতে বাস করছি। ফানুস সোসাইটি মানে যে সোসাইটিটাকে আমরা হাওয়া দিয়ে দিয়ে ফুলিয়ে ফুলিয়ে বড় করছি। এই সোসাইটিটা একদিন ফেটে যাবে, বরবাদ হয়ে যাবে, সেদিন হয়তো বিশ্বাস করবে, কিন্তু তার আগে বিশ্বাস করতে চাইছে না। আজকে যে ফানুস সোসাইটিটা এত বড় হেলথ ইনস্টিটিউট, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, লন্ডন মেডিকেল অ্যাসোসিয়েশন, সব কিছু আছে, কাঁচকলা, করোনা, 4.5 কোটি লাশ ফেলে দিয়ে চলে গেল। কেন? তোমার এডুকেশন ফেল করেছে, তোমার এডুকেশন সিস্টেম, মেডিকেল সিস্টেম ফেল করেছে। তাহলে সেই ফেল করা এডুকেশানে আমি আবার আমার ছেলেকে তাড়িয়ে তাড়িয়ে পাঠাচ্ছি, পড় পড় পড়। সে পড়ে কি হবে? সে পড়ে ওই একই জিনিস করবে। আমি নিউট্রিশন নিয়ে পড়াশুনো করি, আমি ওয়েট ম্যানেজমেন্ট শেখাই, কিন্তু আমার নিজের ওজন 82 কিলো। বাস্তবিক কোনো জ্ঞান তার নেই। তাহলে বাস্তবিক জ্ঞান যদি পড়াশুনোর সঙ্গে যুক্ত না হয়, সেই পড়াশুনো তোমার কাছে বোঝা হয়ে যাবে, এবং সেই বোঝা
তুমি বইতে বইতে শেষ হয়ে যাবে, তুমি নিউট্রিশনিস্ট হয়ে যাবে, তুমি MBA করে ফেলবে, তুমি ডিগ্রি পেয়ে যাবে, না তুমি মাটি কাটতে পারবে, না তুমি ওপরে গিয়ে কোনো একটা চাকরি পাবে, তাহলে তুমি মাঝখানে ঝুলে থাকবে এরকম। সুতরাং আজকের সোসাইটি মাঝখানে ঝুলে আছে। ফিওনা একাডেমি এমন একটা ইনস্টিটিউট, এমন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে আজকের দিনে দাঁড়িয়ে, হাতে কলমে আপনাকে এডুকেটেড করা হবে এবং আপনি আপনার বাড়ির বাবার ডায়াবেটিক ঠিক করতে পারবেন, মায়ের ক্যান্সারকে ঠিক করতে পারবেন আপনি নিজে। এবং সেই স্বপ্নটা কিন্তু আজকে দেখেছে ল্যামিনা রিসার্চ সেন্টার, সেই স্বপ্নটা দেখেছিলাম আমি আজ থেকে কয়েক বছর আগে, যার আজকে আমরা সেই স্বপ্ন পূরণ দেখতে পাচ্ছি এই কলা মন্দির ভবনে। সুতরাং আপনাদের জন্য একটা বিশাল বড় বড় হাততালি হওয়া উচিত। কে জানতো সেদিন হাজার হাজার মানুষ, শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে থেকেও হাজার হাজার মানুষ আজকে এই ফিওনা একাডেমি ভর্তি হওয়ার চেষ্টা করছে, এই এডুকেশনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বিইং আ নিউট্রিশনিস্ট, এই কোম্পানির কর্ণধার হিসেবে আমার দুটো কথা, একটা কথা আমি বলে ফেলেছি, আর একটা কথা কি, আজকে যারা নিউট্রিশন সার্টিফিকেট পেলেন, বাস্তবিক জীবনে তারা অলরেডি শুরু করে দিয়েছেন। আপনার কাছে যে সমস্ত মানুষরা আসবে তারা কারা? তারা হেরে যাওয়া সৈনিক, যুদ্ধে হেরে গেছে, তাদের কারুর ক্যান্সার, কারুর ডায়াবেটিক, কারুর প্রেশার, তারা এই ডাক্তারকে দেখিয়েছে আশা নিয়ে, তাদেরকে থেঁতলে দেওয়া হয়েছে, তাদেরকে বিজনেস করা হয়েছে তাদের সেই শরীরের প্রবলেমটাকে নিয়ে, লক্ষ টাকা বিল করে ছেড়ে দেওয়া হয়েছে। সেই মানুষটা এই দরজা থেকে আরেক দরজা থেকে হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কবিরাজি, আয়ুর্বেদা, আরোগ্যম, বিভিন্ন জায়গায় ঘুরে 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 বেড়াচ্ছে। কিসের আশায়? প্রাণের আশায়, বেঁচে থাকার আশায়। তাহলে বেঁচে থাকার আশা নিয়ে যে মানুষটা তার স্ত্রীকে পর্যন্ত তার মনের কথা খুলে বলতে চায় না, তার বাবা পর্যন্ত তার ছেলেকে মনের কথা খুলে বলতে চায় না, কিন্তু আপনার কাছে সেই মানুষটা এসে মনের কথা খুলে বলবে, তার কষ্টের কথা খুলে বলবে, তার যন্ত্রণার কথা খুলে বলবে। আপনি যেন তার সঙ্গে বিজনেসটা করে নেবেন না, তার ওই মনের কথাটা, ওই যন্ত্রণাটাতে একটু আরাম দেওয়ার চেষ্টা করবেন। কারণ মানুষ যখন অসুস্থ হয় সে তার মাকে খোঁজে, মানুষ যখন অসুস্থ হয় সে কাকে খোঁজে? তার মাকে খোঁজে, মায়ের কোল খোঁজে, যে কোথায় আছো মা, একটু আশ্রয় দাও। হয়তো লোকটা বুড়ো, লোকটার হয়তো অনেক বয়স, লোকটা অনেক বাঁকা, অনেক পাকা, অনেক বদমাইশ, কিন্তু তোমার কাছে শেখে ডায়াবেটিস, ক্যান্সার, আলসার। আমার কাছে যখন মানুষরা ছুটে ছুটে আসে, হাঁটতে পারছে না, দুবার ক্যান্সারে অপারেশন হয়ে গেছে, বাড়ির লোক চোখ মুছছে, তাও পর্যন্ত 500 টাকা হাত বাড়িয়ে দিয়ে বলছে আমার মা বেঁচে যাবে তো। সমীর ধারা বলে বেঁচে যাবে মানে বাঁচতে হবেই। সমীর ধারা যদি বলে ও বাঁচবে না, তাহলে সমীর ধারা হয়তো অন্য কিছু করে ফেলবে হয়তো, তার কারণ সেই মনের জোর দিয়ে বলতে হয় ওকে বাঁচবে না মানে বাঁচতে তো হবেই। মানুষ এই ভরসাটা খোঁজে। তখন কিন্তু ওই প্রেসক্রিপশন করার সময় আমার 600, আমার 750 মাইলস হয়ে যাবে, এটা কিন্তু সমীর কুমার ধারা মনে রাখে না। আমিও আপনাদেরকে বলবো, মাইলস মনে রাখবেন না। মাইলস একটা ছোট্ট জিনিস, আপনি এত মাইল পাবেন, এত মাইলস পাবেন, আপনি মাইলস নিয়ে শেষ করতে পারবেন না যদি আপনি আশ্রয় দিতে জানেন, কোল দিতে জানেন। আজকের দিনে দাঁড়িয়ে কেউ কোল দেয় না, কেউ আশ্রয় দেয় না, কেউ আশ্রয় দিতে চায় না। প্রত্যেকটা অসুস্থ মানুষ সে পয়সা দিতে চায়, টাকা দিতে চায় একটু সেবার জন্য। আজকের পৃথিবী সেবা দিতে জানে না, সেবা দিতে চায় না, শুধু পয়সার সম্পর্ক তৈরি করে। আমরা সম্পর্ক তৈরি করব কিসের? সেবার। আমরা সম্পর্ক তৈরি করব কিসের? ভালোবাসার। তাহলে সম্পর্ক তৈরি করব না বিজনেসের, সারা পৃথিবীকে করতে দিন। আমরা সম্পর্ক তৈরি করব মানুষের ভালোবাসার, মানুষের সেবার। তাহলে মানুষ আপনার কাছে রাত্রিবেলা 24 ঘন্টা, সকালবেলা, দুপুরবেলা এসে হাজির হবে, আমাকে একটু কোলে নেবে গো, আমাকে একটু কোলে নেবে গো, আমাকে একটু ভালোবাসবে গো। সুতরাং ফিওনা হার্বাল তার সমস্ত প্রোডাক্ট, সমস্ত যে ডিটক্সিফিকেশন সেন্টার, সেই মমতা দিয়ে, সেই ভালোবাসা দিয়ে বানিয়েছে। সুতরাং আজকের পর থেকে যখন আপনারা প্র্যাকটিস করতে যাবেন, সমাজে বিভিন্ন রকম ধরনের লোককে পরিষেবা দেবেন, কানের মধ্যে একটা গান বারবার করে শুনতে থাকবেন। কানের মধ্যে একটা গান আমি যেটা বারবার করে শুনি, শোনাবো আপনাদেরকে সেই গানটা। যখন দুঃখের সময় একটা মানুষ কাঁদতে থাকে, যন্ত্রণা পায়, তখন সে বলতে থাকে, কি বলতে থাকে? যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা,
ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় চলে আয়, আমি তো আছি। আমরা তারা ফিওনা হার্বাল, আমরা সেই অ্যাসোসিয়েটস, সেই নিউট্রিশনিস্ট আমরা, যারা আমরা বলছি, ইয়েস, যারা আমরা বলছি যে ভয় নেই, তোমার বেঁচে থাকার দায়িত্ব আমরা নিতে চাই, আমরা কোল দিতে চাই, আমরা ভালোবাসা দিতে চাই, তোমার সমস্ত রোগ, তোমার সমস্ত যন্ত্রণাকে আমরা মুছে ফেলে দিতে চাই এইভাবে, তোমাকে ভালোবাসা দিয়ে, তোমাকে শ্রদ্ধা দিয়ে, তোমাকে ভক্তি দিয়ে। ধন্যবাদ। মনটা মনে হয় ব্যর্থ আবর্জনা। এই যে মা, এই মাকে আমরা নিউট্রিশনিস্টরা, ফিওনা অ্যাসোসিয়েটসরা, ফিওনা সিনিয়ররা, তাহলে আমরা আমাদেরকে কোন জায়গায় রেখেছি? যে মানুষ ব্যর্থ হয়ে, মানুষ অসুস্থ হয়ে, মানুষ ক্লান্ত হয়ে, মানুষ কষ্ট হয়ে বিভিন্ন যন্ত্রণা নিয়ে আমাদের কাছে আসবে, আর আমরা কি করব? তাদেরকে সেবা দেব, তাদেরকে পরিষেবা দেব, তাদেরকে সুস্থ করব, আর এটাই বুক ভরে আমরা কি করব? এনজয় করব। এই ভালোবাসাটা পেলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। সুতরাং আজকের এই অঙ্গীকার নিয়ে আমরা এখান থেকে যাব, এবং 2026 আমাদের টার্গেট প্রায় 25,000 নিউট্রিশনিস্টকে তৈরি করতে হবে, যারা কিনা এই পরিষেবা দিয়ে ভারতবর্ষের মানুষকে সুস্থ করে তুলবে।